আজকে আমরা পড়ব হিন্দু ম্যারেজ অ্যাক্টের চ্যাপ্টার 4 নালিটি অফ ম্যারেজ অ্যান্ড ডিভোর্স সেকশন 14 টু 18। সেকশন 14-এ কি বলছে, এখানে অনেক লম্বা ইংলিশে লেখা রয়েছে, তোমরা পজ করে এটা আগে সেকশনটা পড়ে নিও। আমি বাংলায় এখানে আগে বুঝিয়ে দিচ্ছি। এই সেকশনে বলছে যে এই আইনের অন্য কোনো ধারার মধ্যে যদি বিবাহর তারিখ থেকে মানে যেই টাইমে বিয়েটা হচ্ছে যেই ডেটে সেই তারিখ থেকে নিয়ে 1 বছরের মধ্যে কাউন্ট করে পুরো 1 বছরের মধ্যে ডিভোর্সের মামলা করতে হবে, মানে পিটিশন করতে হবে যদি তোমরা ডিভোর্স নিতে চাও। তারপরে গিয়ে কোর্ট সেটাকে মানে অ্যাকসেপ্ট করবে সেই পিটিশন বা সেই মামলাটাকে। এবার কি বলছে যে তার কি কি শর্ত থাকতে হবে। যদি আবেদনকারীর প্রমাণ করতে পারে যে তার জন্য অত্যন্ত কষ্টকর পরিস্থিতি, ঠিক আছে, মানে এক্সেপশনাল হার্ডশিপ রয়েছে। কি হার্ডশিপ রয়েছে? যদি কেউ এরকম হয় যে 1 বছরও হয়নি বিয়ে করে আর তার আগেই সে কেস ফাইল করছে নিজের হাজব্যান্ডের উপরে বা নিজের ওয়াইফের উপরে, তাহলে তার যে পরিস্থিতি সেটা এমন কিছু হতে হবে যেটা কোর্টও এটা বিবেচনা করে চিন্তা করে দেখবে যে না, ডিভোর্সটা 1 বছরের আগেই দেওয়া উচিত। তারপরে কি বলছে, প্রতিপক্ষের পক্ষ থেকে অত্যন্ত নীচ ও জঘন্য আচরণ, মানে একদম ক্রুয়েলটিওয়ালা যদি এরকম থাকে যে পুরো জীবনে মেরে দেবে, প্রাণে মেরে দেবে, তাহলে সেটা কিন্তু যে কোর্ট আছে সে 1 বছরের আগেও ডিভোর্স দিতে পারে। কিন্তু যদি আদালত বুঝতে পারে যে আবেদনকারীর প্রতারণা করে বা তথ্য গোপন করে অনুমতি নিয়েছে, মানে আমি ডিভোর্স ফাইল করেছি, আমি হাজব্যান্ড, আমি বউয়ের নামে ডিভোর্স ফাইল করেছি যে আমার তাড়াতাড়ি একদম আমার বউ ভালো না, অন্য জায়গায় অ্যাডাল্ট্রি করে বেড়াচ্ছে, আমার সাথে সংসার করছে না, এই বলে আমি 1 বছরের আগেই ডিভোর্স ফাইল করে দিলাম। এবার কোর্ট সেটাকে যাচাই করবে। কোর্ট যাচাই করে দেখলো যে আমি নিজেই মিথ্যে কথা বলছি বা আমি কোনো এভিডেন্স নিজে সরিয়ে রাখছি, গোপন করছি, লোকাচ্ছি, তাহলে কিন্তু যে পিটিশন আমি কোর্টে ফাইল করেছি, মানে যেই মামলাটা আমি ফাইল করেছি, সেটা হয়তো পুরো 1 বছর পর গিয়ে স্টার্ট হবে যে না, তুমি আগে বউয়ের সাথে সংসার করো 1 বছর, ঠিক আছে, তারপরে তুমি আসবে কেস ফাইল করতে। বা হয়তো সেই আবেদনটাই খারিজ হয়ে যাবে, মানে টোটালি কোর্ট বলবে যে হবেই না ডিভোর্স, যাও ভাগো। বা এরকম হতে পারে যে 1 বছর পূর্ণ হওয়ার পর ওই একই ঘটনার উপর ভিত্তি করে তুমি আবার করে নতুন করে মামলা করলে। ঠিক এখানে সহজ ভাষায় আমি সুন্দরভাবে লিখে দিয়েছি, এটা তোমরা পড়ে নিও পজ করে। 2 কি বলছে, ইন ডিসপোজিং অফ এনি অ্যাপ্লিকেশন আন্ডার দিস সেকশনস ফর লিভ টু প্রেজেন্ট আ পিটিশনস ফর ডিভোর্স বিফোর দ্য এক্সপিরেশনস অফ 1 year from the date of the marriage, the court shall have regard to the interest of any children of the marriage and to the questions whether there is a reasonable probability of a reconciliation between the parties before the expirations of the said 1 year। কি বলছে 2, এই ধারার অধীনে যদি আদালতের কাছে 1 বছরের আগে বিবাহ বিচ্ছেদের মামলা দাখিল করার অনুমতি চাওয়া হয়, ঠিক আছে, মানে আমি কোর্টের কাছে আগে পারমিশন চাচ্ছি যে আমাকে মামলাটা করতে দিন, আমার কেসটা অত্যন্তই গুরুত্বপূর্ণ, সুতরাং আমি কেস করতে চাই, এই বলে কোর্টের কাছ থেকে আমি পারমিশন নিলাম কিসের, ডিভোর্সের জন্য। তাহলে আদালতকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যদি কোনো সন্তান থাকে, মানে যদি কোনো বাচ্চা থাকে, তাদের স্বার্থ যেন ক্ষতিগ্রস্ত না হয়, মানে তাদের যে ভরণ পোষণ আছে বা তাদের যে একটা জীবন আছে সেটা যেন নষ্ট না হয়। 1 বছরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে পুনর্মিলনের মানে রিকনসিলিয়েশন যুক্তিসঙ্গত বা সম্ভাবনা আছে কি না, মানে কোর্ট এটাও দেখবে। দেখা যাচ্ছে যে একটা হাজব্যান্ড ওয়াইফ বিয়ে করেছে আর বিয়ে করার পরে মানে একদম সাথে সাথে বাচ্চা হয়ে গেছে, ঠিক আছে, এবার দেখা যাচ্ছে সেই প্রেগনেন্ট চলাকালীন অবস্থায় হাজব্যান্ড হয়তো বউকে অনেক মারধর করেছে, বিশাল মারধর করেছে, তো বউ চাচ্ছে না হাজব্যান্ডের সাথে আর থাকতে। এবার যখন কোর্টকে এটা জানানো হলো যে আমি 1 বছরের আগেই মানে স্বামীর থেকে সেই গর্ভবতী অবস্থায় সে স্বামীর থেকে ডিভোর্স নিতে চাচ্ছে আর বাচ্চা হওয়ার ঠিক পরে, কোর্ট কিন্তু এটা দেখবে যে এখন তার স্বামী শুধরে গেছে কি না, তাকে বোঝানো হবে যে এখন বাচ্চা হয়ে গেছে তো তার দায়িত্ব একটা আছে, তার একটা পিতার দায়িত্ব আছে। তো কোর্ট সেটা আগে দেখে বুঝে তারপরে 1 বছরের মধ্যে কোর্ট ডিসিশন নেবে যে ডিভোর্সটা দেবে কি দেবে না। এখানে সহজ ভাষায় আরেকবার বলে দিই, ধরা যাক কেউ 1 বছরের আগে
ডিভোর্সের জন্য মামলা করতে চাইছে, ঠিক আছে, এক্সেপশনাল কেস, তখন আদালত শুধু সেই দম্পতির কষ্ট নয়, যদি সন্তান থাকে তবে তাদেরও ভবিষ্যৎ কিন্তু দেখবে। এছাড়া আদালত দেখবে হয়তো দম্পতি আবার মিলে যেতে পারে, বা তাদের যদি জুডিশিয়াল সেপারেশনও দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে সম্পর্ক হয়তো বেঁচে যেতেও পারে। তাই আদালত হুটহাট করে অনুমতি কিন্তু দেয় না। সন্তানের স্বার্থ এবং তাদের ভালোর জন্য সম্পর্ক টিকিয়ে রাখার সম্ভাবনা আছে কিনা সেটা কোর্ট আগে বিবেচনা করে দেখে, দিয়ে তারপরে সিদ্ধান্ত নেয়। এবার এইভাবে সেকশন 14 সম্পূর্ণ হলো যে সাবসেকশন 1 হচ্ছে 1 বছরের আগে ডিভোর্স কবে সম্ভব, আর 2 বলছে আদালতে যখন অনুমতি দেবে তখন কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটার উপরে কথা বলেছে। সেকশন 15 বলছে ডিভোর্সড পারসন ওয়েন মে ম্যারি এগেন, কখন একটা ডিভোর্সি পারসন আবার বিয়ে করতে পারে, মানে পুনরায় বিয়ে করতে পারে। সে একজনকে ডিভোর্স দিয়ে দিয়েছে, এখন তার নতুন করে ইচ্ছা হচ্ছে সে আরেকটা বিয়ে করবে। কি বলছে, when a marriage has been dissolved by a decree of divorce and either there is no right of appeal against the decree, or if there is such a right of appeal, the time for appealing has expired without an appeal having been presented, or an appeal has been presented but has been dismissed, it shall be lawful for either party to the marriage to marry again। ধারা 15 বলছে যেসব ব্যক্তিরা মানে যেসব তালাক ব্যক্তিরা মানে ডিভোর্সি ব্যক্তিরা কবে পুনরায় বিয়ে করতে পারবে, ঠিক আছে, তার কিছু শর্ত দেওয়া রয়েছে। যখন কোনো বিবাহ আদালতের ডিক্রির মাধ্যমে ভেঙে যায় মানে ডিভোর্স হয়ে যায়, তাহলে একে রয়েছে যে সেই ডিক্রির বিরুদ্ধে আপিল করার কোনো অধিকার নেই, ঠিক আছে, মানে আমি ডিভোর্স করেছি, হাজব্যান্ড ওয়াইফ মিলে দুজন মিলে ডিভোর্স নিয়েছে, ডিভোর্স হয়েও গেছে, এবার হয়তো হাজব্যান্ডের মনে হচ্ছে যে না না আমি আমার পুরনো বউকে আবার ফিরিয়ে নিতে চাই, তাহলে সে কি করলো, সে কোর্টে একটা আবেদন দিল যে আমি আমার পুরনো বউকে ফেরত নিতে চাই, ঠিক আছে, সেকশন 9 অনুযায়ী কনজুগাল রাইটসের একটা মামলা করে দিল। এই একটা আপিলের কোনো অধিকার থাকা চলবে না, ঠিক আছে, মানে এরকম যেন না থাকে, কোনো গ্যাপ যাতে না থাকে। দিয়ে বলছে আপিল করার অধিকার থাকলেও যদি এরকম অধিকার থাকে তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করা হয়নি। কি বলছে বুঝবে, ধরো হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স হয়ে গেছে, এবার দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম লিমিটেশন থাকে, ঠিক আছে, 6 মাস 9 মাস, এবার ওই টাইমের মধ্যে দেখা যাচ্ছে হাজব্যান্ড বা ওয়াইফ দুজনাই কেউ হয়তো নতুন করে আপিল করেনি যে আমি আমার পুরনো স্বামীকেই আবার ফেরত পেতে চাচ্ছি বলে, ঠিক একটা সময়সীমা পেরিয়ে গেছে, তাহলে মানে নতুন করে আবার মামলা করা যাবে না। অথবা তিনি বলছে আপিল করা হলেও আদালতে তা খারিজ করে দিয়েছে, মানে ধরো একবার ডিভোর্স হয়ে গেছে, হাজব্যান্ড আবার করে কনজুগাল রাইটসের আবেদন করেছে, এবার কোর্ট কি করেছে, খারিজ করে দিয়েছে যে তুমি খালি বউকে মারধর করো আর এখন বলছো বিয়ে করব, হবে না, মানে পুরনো বউকে ফেরোতে চাই, হবে না, এই বলে কোর্ট খারিজ করে দিয়েছে। তাহলে এই তিনটে যদি জিনিস হয়ে থাকে একটা ডিভোর্সের পরে, তাহলে কিন্তু সেই ব্যক্তি নতুনভাবে বিয়ে করতে পারবে, তাহলে সেটা একদম সুন্দরভাবে বৈধ বিবাহ হবে, ঠিক আছে। তাহলে সহজভাবে আমি আবার বলছি যে শুধু ডিভোর্সের ডিগ্রি পেলেই সঙ্গে সঙ্গে কিন্তু বিয়ে করা যাবে না। ধরো আমার ডিভোর্স হয়ে গেছে, এবার দেখতে হবে যে আপিল করার সুযোগ আছে কি না, আমাকে কিন্তু ওয়েট করে থাকতে হবে, মানে আমি হচ্ছে বউ, আমার এক্ষুনি ডিভোর্স হয়েছে, এবার আমি ওয়েট করে রয়েছি যে আমার হাজব্যান্ড আবার নতুন করে আপিল করছে কিনা, তার জন্য আমাকে ওয়েট করে থাকতে হবে, কারণ সে যদি দুম করে আপিল করে দেয় তাহলে আমি কিন্তু আর অন্য বিয়ে করতে পারবো না, সেই টাইমটুকু আমাকে নিতে হবে। তারপরে বলছে যে যদি থাকে তাহলে আপিল করার সময় শেষ না হওয়া পর্যন্ত নতুন বিয়ে করা যাবে না, ঠিক, মানে যত হাজব্যান্ডও যদি অন্য কোনো মহিলাকে বিয়ে করতে চায় তাহলে যতক্ষণ আপিল করার একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইম অনুযায়ী যদি ওয়াইফ বা হাজব্যান্ড কেউ যদি আপিল না করে থাকে তাহলে বিয়ে করা যাবে না। যদি আপিল করা হয় কিন্তু পরে আপিল খারিজ হয়ে যায় তখনই নতুন বিয়ে বৈধ হবে। এবার দেখা যাচ্ছে যে সত্যিও কেউ আপিল করে দিয়েছে আর সেটা খারিজ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, তখন গিয়ে তুমি ফাইনালি বিয়ে করতে পারবে অন্য কারোর সাথে। সুতরাং ডিভোর্স ফাইনাল হওয়ার পরে আপিল চান্সেস শেষ হলে যে কোনো পক্ষ আবার বিয়ে করতে পারবে। সেকশন 16 বলছে লেজিটিমেসি অফ চিলড্রেন অফ ভয়েড অ্যান্ড ভয়েডেবল ম্যারেজ। কি বলছে লেজিটিমেসি মানে কি আগেই পড়িয়েছি, মানে বৈধতা, মানে বৈধ বাচ্চা। তাহলে বৈধ বাচ্চার ভয়েড অ্যান্ড ভয়েডেবল ম্যারেজের সাথে কি সম্পর্ক? ভয়েড কথা মানে হচ্ছে বাতিল, আর ভয়েডেবল মানে হচ্ছে যে একদম স্টার্টিং থেকেই বাতিল, ঠিক। তাহলে একে বলছে নট উইথ স্ট্যান্ডিং
finding that a marriage is null and void under section 11, any child of such marriage who would have been legitimate if the marriage had been valid shall be legitimate whether such a child is born where or after the commencement of the Marriage Laws Amendment Act 1976, and whether or not a decree of nullity is granted in respect of that marriage under this act, and whether or not the marriage is held to be void otherwise than on a petitions under this act। কি বলছে সেকশন 1 বলছে যদিও কোনো বিয়ে সেকশন 11 অনুযায়ী শূন্য মানে ভয়েড মানে একদমই কি বলে মানে বিয়েই না, বিয়ে অমান্য করা হয়, তবুও সেই বিয়ে থেকে জন্ম নেওয়া সন্তান বৈধ বা লেজিটিমেট বলে গণ্য হবে। তাহলে ভয়েড ম্যারেজগুলো কি কি আমরা আগেও পড়েছি, যেরকম হচ্ছে যে ছোটবেলায় কারোর বিয়ে হয়েছে আর বিয়ে হওয়ার পরপরই বাচ্চা হয়েছে, তাহলে সেই বিয়েটা কানুনি অনুযায়ী বয়স কি হতে হবে 18 আর 21। তাহলে যার 18-21-এর আগেই বাচ্চা হচ্ছে তাহলে কি আমরা তাকে মানে অবৈধ বাচ্চা বলবো, মানে বেজন্মা বাচ্চা বলবো? নিশ্চয়ই না, কারণ লটা পরে এসেছে। আর তার আগেও যাদের বিয়ে হয়েছে তাদেরকেও আমরা বৈধ বাচ্চা বলবো। আর যদি এরকম হয় যে বিয়ে যদি বৈধ হতো তাহলে সন্তান তো এমনিও বৈধ হবে, ঠিক আছে, মানে একদম নিয়ম কানুন মেনে বিয়ে করেছো তুমি, তাহলে তোমার বাচ্চাও একদম বৈধ হচ্ছে, মানে একদম লেজিটিমেট বাচ্চা। কিন্তু দেখা যাচ্ছে যে এই নীতি অনুযায়ী সন্তানকে বৈধ ধরা হবে। সন্তান জন্মেছে 1976 সালের সংশোধনী আইনের আগে বা পরে, ঠিক, মানে এই অ্যাক্ট যেই দিন এসেছে তার আগেও জন্মাতে পারে বাচ্চা বা তার পরেও জন্মাতে পারে বাচ্চা, কিন্তু তার মানে এই না যে কোর্ট তার বৈধতার উপরে আঙুল তুলবে। সেই বাচ্চা যখনই জন্মাক না কেন, কোর্ট যদি এরকম দেখে যে কোনো একটা ম্যারেজ যেটা কিনা ভয়েড না, যদি ধরে নাও যে কোনো একটা হিন্দু পরিবারের মধ্যে একটা প্রহিবিটেড রিলেশনশিপের মধ্যে বিয়ে হয়েছে, ঠিক, মানে কেউ হয়তো ধরো কারোর কাজিন সিস্টার ব্রাদারের সাথে বা এরকম কিছু একটা বিয়ে করে নিয়েছে, এবার তাহলে ওদের যে বাচ্চা হবে, এবার ওদের সম্পর্কটা কি হচ্ছে? ভয়েড ম্যারেজ। তাহলে ভয়েড ম্যারেজ থেকে একটা যখন বাচ্চা হচ্ছে তাহলে সেই বাচ্চার তো নিশ্চয়ই কোনো দোষ না, তার বাবা মা সেম সাপিন্ডার মধ্যে বিয়ে করে নিয়েছে, বাচ্চার কি দোষ? তো কোর্ট কিন্তু তাকে লেজিটিমেট বাচ্চা হিসাবেই ধরবে। এবার কি বলছে, এমনকি বিয়ে ভয়েড প্রমাণ হয়েছে কি না হয়নি, সন্তান বৈধ থাকবে। এবার এই লেজিটিমেট বাচ্চা এন্ড অফ লাইফ অবধি বৈধ থাকবে, কারণ কোর্ট একে লেজিটিমেট বাচ্চা হিসাবেই মানবে, সেই বিয়ে ভয়েড ম্যারেজ হোক কি ভ্যালিড ম্যারেজ হোক। সহজভাবে বলি আবার, যদি বাবা মায়ের বিয়ে আইনি অনুযায়ী শূন্য বা অবৈধ হয়ে থাকে সন্তানের কোনো দোষ নেই, তাই তাকে বৈধ বলে ধরা হবে। তবে পুরো সেকশন 16 সাবসেকশন 2 ও 3 আছে যেখানে ভয়েডেবল ম্যারেজ ধরা হয় 12 আন্ডারে সন্তান এবং তাদের সম্পত্তির অধিকার ইনহেরিটেন্স রাইট নিয়ে বলা হয়েছে, ঠিক। এবার 2 কি বলছে, সাবসেকশন 2, ওয়্যার আ ডিক্রি অফ নালিটি ইজ গ্রান্টেড ইন রেসপেক্ট অফ আ ভয়েডেবল ম্যারেজ আন্ডার সেকশন 12, এনি চাইল্ড begotten or conceived before the decree is made who would have been the legitimate child of the parties to the marriage if at the date of the decree it had been dissolved instead of being annulled shall be deemed to be their legitimate child notwithstanding the decree of nullity। যদি কোনো বিয়ে ভয়েডেবল ম্যারেজ ধরা হয় 12 সেকশন অনুযায়ী এবং আদালতে সেই বিয়েকে অ্যানাল মানে বাতিল করার জন্য ডিক্রি বা অফ নালিটি দেয়, ঠিক, ধরো কোনো ম্যারেজ এরকম ধরা পড়েছে যেটা হচ্ছে একদম অবৈধ বিয়ে, এবার কোর্ট কি করলো, সেটা সেই বিয়েটাকে খারিজ করে দিল, তাহলে সেই বিয়ের সময় যে সন্তান জন্ম নিয়েছে বা গর্ভে এসেছে, ঠিক আছে, মানে কনসিভড হয়েছে মানে পেটে এসেছে, তাকে বৈধ লেজিটিমেট বাচ্চা হিসাবেই ধরা হবে। শর্ত কি বলছে, যদি সেই বিয়ে অ্যানাল না করে কেবল ডিভোর্স বিচ্ছেদ হতো, মানে বাতিল না করে শুধু ডিভোর্স হতো, তাহলে সন্তান বৈধ হতো। এই অবস্থাতেও সন্তানকে বৈধ গণ্য করা হবে। সহজ ভাষায় আবার বলি, যদি আদালত কোনো বিয়ে ভয়েডেবল বলে বাতিল করে দেয়, ঠিক, তবুও বিয়ে চলাকালীন সময়ে জন্মানো বা গর্ভে আসা সন্তানের বৈধতা কোনো প্রভাব ফেলবে না। উদাহরণ, ধরা যাক স্বামী স্ত্রীর বিয়ে ভয়েডেবল কারণে বিয়ে প্রতারণা বা অসহমতি বা অক্ষমতার কারণে হয়েছিল। স্ত্রী বিয়ের সময়ে সন্তান ধারণ করলেন, পরে আদালতে ডিক্রি
অফ নালিটি দিয়ে বিয়েটি বাতিল করে দিল। আইন বলছে সন্তান বৈধ থাকবে, কারণ যদি ডিভোর্স হতো তাহলেও সে বৈধই হতো। ঠিক। তিনি বলছে সাবসেকশন 3, নাথিং কন্টেন্ট ইন সাবসেকশন 1 or subsection 2 shall be construed as conferring upon any child of a marriage which is null and void or which is annulled by a decree of nullity under section 12 any rights in or to the property of any persons other than the parents in any case where but for the passing of this act such a child would have been incapable of possessing or acquiring any such rights by reasons of his not being the legitimate child of his parents। সেকশন 16 এর সাবসেকশন 1 ও সাবসেকশন 2 তে বলা হয়েছিল ভয়েড ও ভয়েডেবল ম্যারেজ থেকেও জন্ম নেওয়া সন্তান লেজিটিমেট বৈধ হিসাবে গণ্য হবে। ঠিক। কিন্তু সেকশন 16 এর সাবসেকশন 3 তে বলছে এই বৈধতা শুধুমাত্র পিতা মাতার ক্ষেত্রে সীমিত, অর্থাৎ সন্তান তার মা বাবার সম্পত্তিতে অধিকার হবে যেমন উত্তরাধিকার হিসাবে, কিন্তু সে তার দাদা দাদি কাকা মামা বা অন্য আত্মীয়দের সম্পত্তিতে কোনো অধিকার পাবে না। কি বলছে যে ধরো একটা সাপিন্ডার রিলেশনশিপের মধ্যে বা প্রহিবিটেড রিলেশনশিপের মধ্যে একটা হাজব্যান্ড ওয়াইফ বিয়ে করলো, বিয়ে করার পরে তাদের বাচ্চা হলো। ঠিক। এবার বাচ্চা হওয়ার পরে কি হচ্ছে, তাদের বিয়েটাকে বাতিল করে দিয়েছে কোর্ট। ওকে, যে বিয়েটা হবেই না, অবৈধ বিয়ে বলে বাতিল করে দিয়েছে। তাহলে সেই বাচ্চাটা পরে গিয়ে কার সম্পত্তি পাবে? সে শুধুমাত্র তার বাবা আর মায়ের সম্পত্তি যেটা আছে সেটারই শুধু উত্তরাধিকারী পাবে, সেটারই শুধু ও দখল করতে পারবে। কিন্তু যেটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী যে পোতা হয়, যে বাচ্চা হয়, সে তার দাদা দাদি বা কাকা কাকিমা মামাদের এদেরও আত্মীয়দেরও সম্পত্তি কিছু কিছু মানে লিগাল ইয়ার হিসাবে থাকে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সে আর সেই সুযোগগুলো পাবে না। সে শুধু তার বাবা মায়ের সম্পত্তি অবধিই বৈধ থাকবে। সহজ উদাহরণ বলি, বাবা মায়ের সম্পত্তি যদি ভয়েড ম্যারেজ থেকে কোনো সন্তান জন্মায়, সে বাবা মায়ের মৃত্যুর পর তাদের সম্পত্তিতে বৈধ উত্তরাধিকারী পাবে। ঠিক। দাদা দাদির সম্পত্তি সেই সন্তান দাদা দাদির সম্পত্তিতে কোনো অধিকার দাবি করতে পারবে না, কারণ সেকশন 16(3) সেই অধিকার স্পষ্টভাবে নিষিদ্ধ করেছে। এবার এটা ছোট্ট করে বলি, সেকশন 16 সাবসেকশন 1 ও 2 তে সন্তানকে বৈধ ঘোষণা করছে, আর সেকশন 16 সাবসেকশন 3 তে তবে ওই বৈধতা সীমাবদ্ধ সন্তান কেবলমাত্র পিতামাতার সম্পত্তিতে পাবে, অন্য কারণ নয়। ঠিক, এতটুকু বলছে মোট কথা সেকশন 16-এ। নেক্সট সেকশন 17 পানিশমেন্ট অফ বিগামি। Any marriage between two Hindus solemnized after the commencement of this act is void if at the date of such marriage either party had a husband or wife living and the provisions of sections 494 and 495 of the Indian Penal Code 1860 shall apply accordingly। কি বলছে সেকশন 17 এর পানিশমেন্ট অফ বিগামির কি প্রভিশন রয়েছে? ধরো দুইজন হিন্দুর মধ্যে যদি বিয়ে হয় এবং বিয়ের সময় যদি তাদের মধ্যে যে কোনো এক পক্ষের স্বামী বা স্ত্রী বেঁচে থাকে, তবে সেই বিয়ে ভয়েড মানে অবৈধ হবে। এর পাশাপাশি ইন্ডিয়ান প্যানেল কোড আইপিসির সেকশন 494 এবং সেকশন 495 প্রযোজ্য হবে, মানে অ্যাপ্লাই করা হবে। তাহলে মোট কি বলছে, ধরো কোনো বউ বিয়ে করছে, পরে জানা যাচ্ছে যে বউয়ের অলরেডি একটা হাজব্যান্ড বেঁচে আছে, তাহলে সে পানিশমেন্ট পাবে। কে পাবে? বউ পাবে। কিসের জন্য পানিশমেন্ট পাবে? বিগামির জন্য। বিগামি কথার মানে হচ্ছে যে একটা হাজব্যান্ড থাকা সত্ত্বেও আরও কিছু রিলেশন রয়েছে, বা একটা বউ থাকা সত্ত্বেও আরও অনেকগুলো মেয়েদের সাথে রয়েছে সম্পর্ক, একে বলছে বিগামি। মানে বাইগামিও বলে অনেক, মানে একসাথে 2-4টে বউ রাখা বা 2-4টে স্বামী রাখা। তাহলে এই ক্ষেত্রে ইন্ডিয়ান প্যানেল কোড মানে আইপিসির সেকশন অনুযায়ী পানিশমেন্ট করা হবে। এবার আইপিসির সম্পর্কিত ধারা 494 আইপিসিতে ম্যারিং এগেন ডিউরিং লাইফ টাইম অফ হাজব্যান্ড অর ওয়াইফ, যদি কেউ স্বামী বা স্ত্রীর জীবিত থাকা অবস্থায় দ্বিতীয়বার বিয়ে করে তাকে 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। আর সেকশন 495 আইপিসি থেকে বলছে কনসিলমেন্ট অফ ফর্মার ম্যারেজ ফ্রম পার্সন with whom subsequent marriage is contracted। যদি কেউ প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয়বার বিয়ে করে তবে 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। হিন্দুদের ক্ষেত্রে এক বিবাহ মনোগামী বাধ্যতামূলক। ঠিক, মানে হিন্দুদের মধ্যে কি চলে? মনোগামী চলে। আর মনোগামী মানে হচ্ছে একটাই বিয়ে। যদি কেউ প্রথম স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয়বার বিয়ে করে, সেই বিয়ে আইনগতভাবে নাল এবং ভয়েড। একই সাথে একটা ফৌজদারি অপরাধ, ফৌজদারি
ফৌজদারি মানে হচ্ছে ক্রিমিনাল, ঠিক আছে। তাহলে আইপিসি 494 এবং 495 অনুযায়ী শাস্তিযোগ্য। উদাহরণ বলি, রামু ও সীতা স্বামী স্ত্রী। রামু সীতার জীবিত থাকা অবস্থায় গীতাকে বিয়ে করলো। রামু ও গীতার বিয়ে হবে ভয়েড। রামুর বিরুদ্ধে কি হবে? আইপিসি সেকশন অনুযায়ী 495 অনুযায়ী ফৌজদারি মানে ক্রিমিনাল একটা মামলা হবে। যদি রামু গীতাকে না জানায় যে সে ইতিমধ্যে বিবাহিত, মানে অলরেডি সে বিয়ে রয়েছে আর সে না জানিয়েই আরেকটা বিয়ে করে নিল, তাহলে আইপিসির 495 অনুযায়ী শাস্তি হবে। সংক্ষেপে বলি, বাইগামি হচ্ছে অবৈধ প্লাস অপরাধ, শাস্তি হচ্ছে 7 থেকে 10 বছর কারাদণ্ড প্লাস জরিমানা। ওকে, এবার পড়ব লাস্ট সেকশন 18 পানিশমেন্ট। কি বলছে? পানিশমেন্ট ফর কন্ট্রাভেনশনস অফ সার্টেন আদার কন্ডিশনস ফর আ হিন্দু ম্যারেজ। এভরি পার্সন হু প্রকিউরস আ ম্যারেজ অফ হিমসেলফ অর হারসেলফ টু বি solemnized under this act in contraventions of the conditions specified in clause 3, 4 and 7 of section 5 shall be punishable. এতে কি বলছে? In the case of contraventions of the conditions specified in clause 3 of section 5 with the rigorous imprisonment which may extend to 2 years or with 5 which may extend to 1 lakh rupees or with both. বিতে বলছে in the case of a contraventions of the conditions specified in clause 4 or clause 5 of section 5 with simple imprisonment which may extend to 1 month or with fine which may extend to 1000 rupees or with both. Section 18 punishment for contraventions of certain other conditions provision বলছে যে যদি কোনো ব্যক্তি নিজের বিবাহ সলেমনাইজ সম্বন্ধ করে সেকশন 5 এর কিছু নির্দিষ্ট শর্ত বিরোধিতা করে, মানে কিছু শর্ত যদি ও না মানে, তাহলে শাস্তি কি হবে? এখানে সেকশন 5 এর ক্লজ 3, 4 এবং 5 এ গুরুত্বপূর্ণ রয়েছে যে সেকশন 5 এর ক্লজ 3 তে বলছে বরের বয়স কমপক্ষে 21 বছর হতে হবে এবং কন্যার বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। সেকশন 5 এর 4 বলছে বর কনে অধঃসন্তান সম্পর্ক মানে প্রহিবিটেড রিলেশনশিপে থাকা হবে না, ঠিক আছে, মানে একদম বৈধ সম্পর্ক হতে হবে। সাপিন্ডার রিলেশনশিপ, প্রহিবিটেড রিলেশনশিপ এগুলো চলবে না যদি না শাস্ত্র ও প্রথা অনুযায়ী তা অনুমতি দেয়, সেটা আলাদা। ব্যাঙ্গালোরের কেস আগেই বলেছি। সেকশন 5 বর ও কনে সাপিন্ডার রিলেশনশিপ, সাপিন্ডার মানে একই সেম গোত্রে থাকা হবে না যদি না শাস্ত্র ও প্রথা অনুযায়ী অনুমতি দেয়, সেটা এক্সেপশন, ঠিক আছে। এবার শাস্তি কি হবে বলছে? ক্লজ 3 তে লঙ্ঘন করলে অর্থাৎ বয়স সীমা যদি না মানো, তাহলে রিগিওরিয়াস ইমপ্রিজনমেন্ট মানে কঠোর কারাদণ্ড সর্বোচ্চ 2 বছর পর্যন্ত অথবা জরিমা সর্বোচ্চ 1 লাখ পর্যন্ত বা বোথ হতে পারে, ঠিক আছে। আর বিতে বলছে যে ক্লজ 4 বা 5 লঙ্ঘন করলে অর্থাৎ নিষিদ্ধ সম্পর্ক বা সাপিন্ডার সম্পর্কের মধ্যে বিয়ে করলে সিম্পল প্রিজনমেন্ট মানে সাধারণ কারাদণ্ড সর্বোচ্চ 1 মাস পর্যন্ত অথবা জরিমানা সর্বোচ্চ 1000 পর্যন্ত বা বোথ হতে পারে। যদি কোনো ছেলে 21-এর আগে বা কোনো মেয়ে 18-এর আগে যদি বিয়ে করে নেয়, এটা অপরাধ, ঠিক। এবার যদি বর ও কনে একে অপরের মধ্যে নিষিদ্ধ আত্মীয় সম্পর্কের মধ্যে থাকে, যেমন ভাই বোন, মামাতো, ফুফুতো, যেটা আইনি নিষিদ্ধ, এইসব হচ্ছে অপরাধ। এবার যদি বর কনে সাপিন্ডা 5 প্রজন্মের মধ্যে পিতৃসূত্র এবং 3 প্রজন্মের মধ্যে মানে মাতৃসূত্র সম্পর্কিত হয়, তবে এটাও হচ্ছে অপরাধ। এবার উদাহরণ বলি, ধরো রাহুল 19 বছর ও রিয়া হচ্ছে 17 বছর, তাহলে বিয়ে করার বয়স হয়নি। উভয়ই সেকশন 5 এর 3 লঙ্ঘন করছে, তাহলে শাস্তি কি হবে? 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা বা দুটোই হতে পারে। দ্বিতীয় বলছে অজয় ও তার মামাতো বোন বিয়ে করলো, তাহলে এটা হচ্ছে প্রহিবিটেড রিলেশনশিপ যদি তাদের প্রথা অনুমতি না দেয়, মানে এটা হচ্ছে এক্সেপশন। যদি ব্যাঙ্গালোরের কেস হয় তাহলে আলাদা ব্যাপার, তাহলে শাস্তি হবে না। এটা সেকশন 5, 4 এবং 5 লঙ্ঘন করছে, তাহলে শাস্তি হবে 1 মাস জেল আর 1000 টাকা জরিমানা হতে পারে। তাহলে সংক্ষেপে বলি, অপ্রাপ্ত বয়স্ক বিয়ে বড় অপরাধ, কঠোর শাস্তি, আর নিষিদ্ধ আত্মীয় সম্পর্ক বা সাপিন্ডার রিলেশনশিপের মধ্যে বিয়ে ছোট অপরাধ, হালকা শাস্তি। বোঝা গেল? চলো টাটা।